এমন অনেক কিছুই রয়েছে যেগুলোকে আমরা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারি না, কিন্তু জীবনের বিভিন্ন পর্যায়ে সেগুলোর সাথে আমরা মুখোমুখি হই। তন্ময়দা আজকে আমার সাথে কলে রয়েছেন। উত্তরাখণ্ডের একটা ঘটনা তিনি আগেই কিউরিওফাইড চ্যানেলে কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করেছেন। সেই ঘটনাটা যেমন ভয়ঙ্কর ছিল, আজকের ঘটনাটাও ঠিক তেমনই ভয়ঙ্কর হতে চলেছে। আশা করি আজকের যে কল রেকর্ডিংটা আপনারা শুনতে চলেছেন সেটা শুনে ভয়ের একটা স্রোত আপনাদের মধ্যে খেলে যাবে। কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা হরর পডকাস্টে আপনাদের স্বাগতম জানাই। আমি কৌস্তভ। এখানে আমি এমন কয়েকজন মানুষকে ফোন করি যাদের জীবনে সাংঘাতিক কিছু ভৌতিক ঘটনা ঘটে গেছে, অথবা এরকম কোনো ঘটনার সাক্ষী তারা। আপনার জীবনেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? আমাকে যোগাযোগ করুন। আমাকে যোগাযোগ করার সমস্ত তথ্য নিচের ডেসক্রিপশন বক্সের একদম উপরের দিকে আপনারা পেয়ে যাবেন। আমার ভয়েস ক্লিয়ার তো? ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। সেরকম ঘটনা বলতে দেখো, সব ঘটনাই তো ভয়ের, কিছুটা গাঁচাপচুপের ব্যাপার। এখন কে কিভাবে নেয়, নাস্তিক মানুষদের জন্য একরকম, যারা বিশ্বাস করে তাদের জন্য একরকম। তো আমার জীবনে এরকম বেশ কিছু ঘটনা আছে। একটা শেয়ার করেছিলাম আগের দিন তোমাদের, আশা করি খুব ভালো লেগেছে। আজকে আমি তিনটে স্টোরিকে একসঙ্গে কানেক্ট করে বলছি, কারণ ঘটনাগুলো খুব ছোট্ট ছোট্ট, মানে বোঝা না বোঝা স্টেজের মাঝখান থেকে জিনিসটা আমার বেরিয়ে গেছে। পরবর্তীকালে আমি বুঝতে পেরেছি সেই জিনিসটা কি ছিল। আচ্ছা, তো আজকে আমি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো, হয়েছিল এক্সপ্লেন করেই আমি ঘটনাটা বলবো, যাতে তুমি এবং তোমার সমস্ত শ্রোতাদের শুনতে খুব সুবিধা হয় বা বোঝার সুবিধার্থে। তো ঘটনাটা ছিল বালিগঞ্জ স্টেশন বলে একটা রিনাউন্ড স্টেশন আছে সাউথ কলকাতার বুকে, এবং বালিগঞ্জ স্টেশন, ঢাকুরিয়া আর বজবজ, এই তিনটে লাইনে বালিগঞ্জটা হচ্ছে জাংশন পয়েন্ট। এখান থেকে সবাই স্প্লিট করে সাউথের দিকে, এক্সট্রিম সাউথের দিকে যায়। একটা বজবজ চলে গেল, একটা তোমার ডায়মন্ড ক্যানি একটা লাইন থেকে পাস করে গেল। সেই রকমই একটা জায়গা, তার নাম হচ্ছে কাকুলিয়া লেভেল ক্রসিং। পুরোনো লোকেরা ল্যাংড়া গেট বলেও ডাকতো। খুব একটা সময় খুব বাজে রেপুটেশন ছিল জায়গাটা। তো যাই হোক, সেটা পরবর্তী বিষয়। তো এইরকমই একটা জায়গা এটা ছিল, রেলওয়ে চাকুরিজীবী যারা, তাদের কোয়ার্টার। এখানে প্রচুর রেলওয়ে কোয়ার্টার ছিল, এবং সব থেকে যে পুরোনো ব্লক, সেখানে 12টা টাওয়ার মিলিয়ে একটা ব্লক ছিল, প্রত্যেকটা 4 তলা করে। মানে তখন তো কার পার্কিং এর ব্যাপার ছিল না, স্ট্রেট ফোর, মানে প্রত্যেকটা বিল্ডিং এ 4 তলা করে মিলিয়ে একটা বড় ব্লক। এর টপমোস্ট রাইট হ্যান্ড সাইড কর্নারে আমি থাকতাম। আমার ফ্ল্যাটের নাম্বার, কোয়ার্টার নাম্বার ছিল 62/G। রুমটা আমি একটু ডিটেলে বলে দিই। রুমটা আমাদের ছিল 2টো করে রুম ছিল, বেডরুম, একটা করে তোমার ব্যালকনি, একটা কিচেন এবং একটা টয়লেট। এটা ছিল রুমের শেপটা। তো জেনারেলি কি হতো, মা বাবা একটা রুমে ঘুমাতো। আমি তখন ক্লাস 7। আমি না রাত্রিরে অনেক লেট নাইট পর্যন্ত জেগে জেগে স্টাডি করতাম। তো ভোরের দিকে ঘুমাতে যেতাম। তো এবার যেটা হয়, রাত্রিবেলা স্টাডি করলে জল ফল খাওয়া হয়, বারবার টয়লেটে যেতে হয়, এইরকম একটা সময়। তো আমার না সেই দিন যখন ক্লাস 7, আমার ঠিক ফাইনাল এক্সাম দেবো তার আগে, তো হঠাৎ করে এরকম মানে একটু জল বেশি খেয়ে নিয়েছি, বা যাই হোক, একটু শীতকাল তখন, মানে শীতটা পড়বে ঠিক কালী পুজোর পর এরকম একটা ব্যাপার। তো একটু টয়লেট, তো আমি উঠে টয়লেটে গেছি শটা। মা বাবাকে জেনারেলি ডাকতাম না, কারণ ঘরের ভেতরেই তো ছিল। তো আর ঘর থেকে রেল লাইনের ডিস্টেন্সটা হচ্ছে, ধরো একটা বাচ্চা ছেলেও যদি হেঁটে যায় বেবি স্টেপে 40টা পা ফেলার পরে তুমি সামনে দেখতে পাবে বড় করে তোমার রেল লাইনটা। এবং রাত্রি মানে এতটাই কাছে রেল লাইনটা এবং কোয়ার্টারটা, যে রাত্রিবেলা যখন গুভ ট্রেন যেত, তখন গুভ ট্রেন গেলে একটা ভাইব্রেশন ক্যারি করে, জানো তো? ভাইব্রেশনে কোয়ার্টারটা কাঁপতো, এটা আমরা ফিল করতাম। মানে ইটস লাইক আর্থকুইক, মানে ভূমিকম্প হচ্ছে এরকম তুমি এটা ফিল করবে। তো ওই রকম একটা সিচুয়েশন। তো এতটাই কাছে রেলওয়ে ক্রসিং, আর লাইটের সেরকম ব্যবস্থা ছিল না। 100 গজ দূরে তখন স্ট্রিট ল্যাম্প, রেল লাইনে যেগুলো রেলওয়ে যেগুলো লাগিয়ে রাখতো ছোট ছোট মেটাল হ্যালোজেন, ওগুলো রেল লাইনের দিকে ফোকাস করে লাগানো থাকতো, এবং সেটাও যথেষ্ট দূরে। তুমি রাত্রিবেলা অন্ধকারই দেখবে। তো
ওই রকম সময় মানে বজবজ লাইনটা ছিল একদম সব থেকে কাছে, তারপরে চলে যাচ্ছিল হচ্ছে সাউথ সেকশনের ডায়মন্ড এবং ক্যানিং এর লাইন। বজবজ লাইনের ঘটনা আমি বলছি, রাত্রিবেলা আমি তখন প্রায় 2:30, 2 থেকে 2:30 টয়লেট পেয়েছে, টয়লেটে গেছি। হঠাৎ করে আমি একটা দূর থেকে কেউ তালি দিলে যেরকম শব্দ হয়, ফাট ফাট করে একটা ক্ল্যাপ করলে দেখবে একটা শব্দ হয় না ক্ল্যাপের, ওরকম একটা তালির শব্দ আমি শুনতে পাচ্ছি, আমার কানে ভেসে আসছে। তো আমি টয়লেট করছি, যেটা হয় একটা কিউরিসিটি, কোথা থেকে আওয়াজটা আসছে দেখবো। টয়লেটটা করে হাত পা ধুয়ে বেরিয়েছি, বেরিয়ে ব্যালকনি থেকে দাঁড়িয়ে লাইনের দিকে দেখছি, কারণ সাউন্ডটা ওখান থেকেই আসছে। এবং আমরা হাততালি যদি দিই তাহলে কি করবো, আমরা পর কটা ক্ল্যাপ একসঙ্গে করবো তো পর সাউন্ড আসবে, কিন্তু এই ক্ষেত্রে সেরকম সাউন্ড আসছে না। এই ক্ষেত্রে যে সাউন্ডটা আসছে সেটা হচ্ছে সিঙ্গেল ক্ল্যাপ, মানে প্রত্যেকটা ক্ল্যাপের পরে 2 থেকে 4 সেকেন্ডের একটা গ্যাপ আছে, তারপরে আবার আসছে। আচ্ছা। তো আমি খুব ভালো করে নোটিস করার পরে যখন ভালোভাবে তাকিয়ে দেখলাম দূর থেকে একটা ব্ল্যাক শ্যাডো আসছে। হ্যাঁ, রেল লাইন ধরে, বজবজ রেল লাইন ধরে, এবং ও ক্ল্যাপটা করছে, হাতটাকে পুরো পেছনে নিয়ে যাচ্ছে, দুটো হাত নিয়ে গিয়ে শটার সামনে টেনে এনে একটা করে তালি মারছে, মেরে হাতটাকে আবার পেছনে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু ব্ল্যাক শ্যাডো টাইপ বডি, কিন্তু ওর মাথা দেখা যাচ্ছে। বজবজ লেভেল ক্রসিংটা ধরে ও টুয়ার্ডস বজবজ টু বালিগঞ্জ স্টেশনের ওই ট্র্যাকটা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছে টুয়ার্ডস বালিগঞ্জ স্টেশন। তো জেনারেলি কি হয়, অত রাত্রিবেলা ওই সমস্ত কি দেখছি, কারণ ওখানে প্রচুর মদ মাতালের আড্ডা ছিল একটার সময়, মানে অনেক ভুলভাল কাজকর্ম হতো, তো অতটা আমি গা করি, মানে যেটা হয়। আর অতটা তো বুদ্ধিও বলে, কিন্তু ভয় পাওয়ারও কিছু নেই, আর কিছু দেখি মানে জাস্ট দেখেছি, ইগনোর করেছে জিনিসটাকে। কি দেখলাম, মাথাটা দেখা যাচ্ছে না অন্ধকারে, যত আলো আধারি একটা ব্যাপার হচ্ছে, তো দেখা যাচ্ছে না বলে আমি অতটা কিউরিসিটি করি নেই মনে আর কি। আমি গিয়ে আবার পড়তে বসে গেছি। এর ঠিক 2 দিন পর, এই 2 দিন পরে হঠাৎ করে আমি 12 মাস আমাদের একটা গ্রুপ ছিল, প্রায় 10-12 জন একটা গ্রুপ ছিল। কিছু সিনিয়র ছিল, জুনিয়র ছিল। জুনিয়র বলতে আমরাই, আমাদের থেকে সবাই সিনিয়র মোটামুটি। আমাদের একটা 12-14 জন একটা গ্রুপ ছিল। সেই গ্রুপটা আমরা 12 মাস না মর্নিং ওয়াকে যেতাম, কারণ আমাদের ওই কাকুলিয়া লেভেল ক্রসিং থেকে রবীন্দ্র সরোবর যে লেকটা খুব কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্স। আমরা 12 মাস মর্নিং ওয়াক করতে আসতাম। এবার জেনারেলি মর্নিং ওয়াক যেহেতু করতে আসতাম, মর্নিং ওয়াক করতে আসলে খুব আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হয়, ভোরবেলা। তো মোটামুটি না আমরা সবাই 5টা 10-15 মধ্যে ঘুম থেকে উঠে জড়ো হয়ে বেরিয়ে যেতাম মর্নিং ওয়াক করার জন্য। তো ওই রকমই একদিন হঠাৎ আমি ওরকম পড়তে ভোরের দিকে ঘুমাতাম, ঘুমে মা ডেকে দিত, উঠে যেতাম মর্নিং ওয়াক করে এসে আবার খানিকটা ঘুমিয়ে নিতাম, ছুটির টাইম থাকতো। স্কুল তো ডে স্কুল থাকতো, স্কুল থেকে এসে আবার রেস্ট করতাম রাত্রিবেলা। ঘুমটা আমার বরাবরই একটু কম। তো ওই রকম আমি সকালবেলা মর্নিং ওয়াকে যাবো, তো মা বাবাকেও ডাকেনি, জানো তো। আমি হঠাৎ করে মানে সেগুলো পড়তে তাড়াতাড়ি চোখ লেগে গেছিল। ঠান্ডার মধ্যে একটু ঘুমও তো পায়, তো মোটামুটি একটু তাড়াতাড়ি চোখটা লেগে গেছে। আমি ঘুমিয়ে পড়েছি। কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। বইপত্র সব যেরকম খোলা ছিল সেরকম খোলা ছিল। আমি কখন বইয়ের ওপরে মুখ রেখে ঘুমিয়ে গেছি। এরপরে হঠাৎ না আমার ঘুমটা ভেঙেছে। তখন প্রায় মাঝরাত। আমি কিন্তু ঘড়ির দিকে তাকালাম, ঘড়িতে আমি দেখলাম 4:30 পৌনে 5টা। আচ্ছা, 4:30 আমার ঘড়ির দিকে চোখে পড়লো। আমার অনেক বেরিয়ে যাবে, মনে মনে যেতে হবে। মা বাবা ডাকলো না। আমি উঠে বাথরুমে গিয়ে দাঁত মেজে ফ্রেশ হয়ে গিয়ে ট্র্যাক ফ্যাক পরে 4তলা থেকে নিচে চাবিটা নিয়ে নেমে যে আমাদের মেন গেটে না তালা দেওয়া থাকতো, যে সব থেকে আগে নামবে সেই সকালবেলা তালাটাকে খুলে দেবে, তারপর সারাদিন খোলা, আবার পরের দিন রাত্রিবেলা লক হতো। তা আমি চাবিটা নিয়ে না বেরিয়ে গেছি। আমি ঘড়ি দেখেছি 4:30, রেডি হতে 15 মিনিট সময় লেগেছে। 4:45 ঘর থেকে বেরিয়ে গেছে। এবার সব বন্ধু বান্ধব সবই রেলওয়ে কোয়ার্টার আমি থাকি, সবাই তো ওখানকার বন্ধু বান্ধব, 2-1 একটু ভেতর দিকে থাকে, তাদেরকে থাকতে যেতে হয়। তো লেভেল থেকে আমি কাকুলিয়া লেভেল ক্রসিং থেকে একটা রাস্তা ডান দিকে আমাদের কোয়ার্টারের দিকে যাচ্ছে, আর একটা রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে, যেখান থেকে তুমি হেঁটে তুমি রেলওয়ে ট্র্যাক ধরে সোজা বালিগঞ্জ স্টেশনে উঠে যাবে। এবং ওখানেই বালিগঞ্জ স্টেশনের মেন পাওয়ার পয়েন্টটা অগ্রসর করা। আর ওর পাশে একটা কোয়ার্টার আছে, সেখানে রূপম ব্যানার্জি বলে একজন থাকতো। সে তৎকালীন দিনে আমাকে পড়াতো, মানে আমার থেকে একটু সিনিয়র হতো, তো আমাকে পড়াতো। এবং ওর বাড়ি, ও ব্রাহ্মণ। তো আমার সঙ্গে দাদা ভাইয়ের সম্পর্ক।
তো ও যেত আমাদের সঙ্গে মর্নিং ওয়াক। তো কি হয়েছে, আমি ওরকম বেরিয়ে গেছি, বেরিয়ে সব থেকে আগে না রাজুর ঘরটা পড়ে। তো রাজু থাকে গ্রাউন্ড ফ্লোরে, মানে একতলা থেকে স্ট্রেট, তো স্ট্রেট 4 বিল্ডিং, তো একতলা তো ও থাকে। আমি রাজুকে না রাস্তায় দাঁড়িয়ে ডাকছি, রাজু রাজু বলে ডাকছি, অনেকবার ডেকেছি। রাজু এবং রাজুর ফ্যামিলির কেউ সাড়া দিচ্ছে না, শোনে এবার। তো কেন বলছি, মানে আমি এবার ডেকেছি, প্রচুর ডেকেছি, এবার দেখছি ও কোনো রেসপন্স করছে না। বলছি কি হলো, এতবার করে ডাকছি, অন্তত রাজু যদি না ওঠে, রাজুর বোন আছে ও উঠবে, বাবা আছে, মা আছে, কেউ তো উঠবে, কেউ উঠছে না, কোনো রকম রেসপন্স করছে না। আমি বিরক্ত হয়ে গেছি, আমার তো তখন সেন্সটাই কাজ করছে না। আমি বেসিক্যালি আমি তখন নন সেন্স ওখানে। তো আমি ডাকলাম, ওকে ডাকলাম, ও উঠলো না, বিরক্ত হয়ে গেলাম। এইবার ঠিক ওর পাশের বিল্ডিং ফ্লোরে আমার আরেকটা বন্ধু থাকে, তার নাম হচ্ছে তাপস। তোকে ডাকছি চিৎকার করে করে নিচ থেকে, এই তাপস, এই তাপস। আর ও না একটু লেটুস ছিল বলে ও কি করতো, পায়ে দড়ি বেঁধে ঘুমাতো খাটে, দড়িটা জানলা থেকে ঝুলিয়ে দিত, মানে রাত্রিবেলাও বেঁধে ঘুমাতো, মাকে বলে দিত। কারণ ও মারা একটু আর্লি মর্নিং উঠতো, 4টে 4:30 উঠে ওরা স্নান ফান করার একটা ব্যাপার ছিল, কারণ কাকু মর্নিং শিফট ডিউটি চত্বর রেলওয়ে। তো বলে দিত তোমরা যখন উঠে যাবে তখন এই দড়িটা জানলা থেকে নিচে ফেলে দেবে, তাহলে মানে আমাদের যখন দরকার আমরা দড়ি ধরে টানলে পায়ে টান পড়লে কোন থেকে উঠে যাবে। এটা ইনোভেটিভ ছিল, দড়িটা নিচে ফেলে দিত। সেই দিনকে দেখছি না ওই দড়িটাও পড়ে। আমি নিচ থেকে গলা ফাটিয়ে ডাকছি, কোনো রেসপন্স নেই, খুব বিরক্ত হয়েছে। মানে আমি তখন না মানে মনে মনে ওদেরকে যাচ্ছে তাই বলছি, আরে কেউ যাবে না, পাল্টু পাল্টু বেরো না, কেউ উঠছে না, কি হয়েছে এদিকে না, মানে আমার মাথা একবারও কাজ করছে না যে আমরা যে সময় বেরোই তখন ভোরের আলো ফুটে যায়, কিন্তু এখনো পর্যন্ত আলু ফোটেনি, খুঁটখুটে অন্ধকার। এইবার না ওখান থেকে আরেকটু ভেতরে যে দাদাটার কথা বললাম আমাকে পড়াতো, রূপম ব্যানার্জি, ওর বাড়িটা না একদম এক্সট্রিম ডেড এন্ড পয়েন্টে ছিল, লেফট হ্যান্ড সাইডে। ও একটা বড় প্রকাণ্ড বট গাছ এখনো আছে, ওই বট গাছের তলা থেকে যেতে হতো। আমি হেঁটে হেঁটে একদম ও গ্রাউন্ড ফ্লোরে থাকে, আমি চলে গেছি ওখানে, ওকেও চুপ ডাকছি, রূপমদা 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 রূপমদা, মানে গলা ফাটিয়ে ডাকছি, কেউ উঠছে না। অত রাত্রিবেলা কেউ রেসপন্স করছে না, খুব বিরক্ত হয়ে গেছে, আরো বিরক্ত লাগছে নিজের উপরে। এবার চারপাশে আমি যখন থার্ড টাইম ওকে যখন নক করেছি তখন না আমার একটু কাঁটা ছমছম করে উঠেছে, কেউ উঠছে না, অন্ধকার, কি হচ্ছে। আমি তোমাকে বলছি এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমার শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছে। তো ওকে ডাকার পরে না আমার না একটু গাটা যখন ছমছম করেছিল, আমি পায়ের স্পিডটা বাড়িয়ে দিয়েছি, আমি এখানে দাঁড়াবো না, মানে ভয় পেলে হয় পালিয়ে যাবো, কিন্তু দৌড়াচ্ছিও না, কিন্তু ওয়াকিং স্পিডটা আমার হাই। আমি আরেকজনের কাছে আছি, বাপ্পাদা বলে আরেকজনকে ডাকতে, সে আবার রাইট হ্যান্ড সাইডের একদম এক্সট্রিম ডেড এন্ডে থাকে, একটা স্লাম এরিয়া আছে ভেতর দিকে, তার একটুখানি আগে। তো তখন ওখান থেকে কোনো রকম ভাবে হনন করে বেরিয়ে গেছে, কেউ উঠছে না, রাগও হচ্ছে মনে মনে, উঠে গেছি আগে গিয়ে তাহলে মর্নিং ওয়াকে যাওয়া হবে না, তো বলে ওখানে গেছি। গিয়ে এবার বাপ্পাদাকে ডাকছি বাড়ি থেকে, এই বাপ্পাদা, এই বাপ্পাদা, এই বাপ্পাদা। বাপ্পাদাকে 4-5 বার ডাকতেই না বাপ্পাদা ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এসছে। কি হয়েছে, তুই তো রাত্রি ডাকছিস কেন? এত রাত্রি যাবে না মর্নিং ওয়াকে? আমি রেডি, কাউকে ডাকছি, আমি রাজুকে ডাকলাম উঠলো না, তাপসকে ডাকলাম উঠলো না, আর রূপমদাকে ডাকতে গেলাম রূপমদা উঠলো না। এবার বলো তুমিও যাবে না, তাহলে আমি বাড়ি চলে যাই, তাহলে ফালতু ফালতু বেরোলাম তো কালকে রাত্রেই বলে দিতে পারতে যে আজকে বেরোবে না, তাহলে তুমি ঘুমাতে পারতাম। বাপ্পাদারা 4-5 দেখলো, ভালো করে দেখলো, আর বাপ্পাদার বাড়ির পাশেই একটা প্রকাণ্ড তেঁতুল গাছ আছে, বাপ্পাদার 4-5 দিচ্ছে ভালো করে। কি হলো, বাপ্পাদা আমাকে হঠাৎ করে খুব মৃদু কণ্ঠে আমাকে বললো, মর্নিং ওয়াকে যাবি? হ্যাঁ। পাগল হয়ে গেছিস? আমার কেন? যে এখন মর্নিং ওয়াকে যাবি? 4:45 বাজে, এখন যাবো না তো কখন যাবো? আর কখন যাবো? সকাল 7টায় রোদ্দুর উঠে গেলে তারপরে যাবো? ও তুই সত্যিই তাহলে মর্নিং ওয়াকে যাবি তো? হ্যাঁ। কাশিয়ে চড় মারবো কানের গোড়া, ইয়ার কি হচ্ছে?
মানে বলছে ঘড়িটা দেখ, ঘড়ির দিকে দেখাচ্ছি রাত্রির 2:30। কি বুঝবো? এতগুলো ইনসিডেন্ট পড়ার পরে তার মানে আমি ঘর থেকে বেরিয়েছি 2:30টাও না, বিফোর 2:30। এইসব করতেও তো আমার 15 থেকে 20 মিনিট গেছে। তার মানে আমি ঘুম উঠেছি ধরো 1টা, 15 মিনিট লেগেছে আমার ব্রাশ করে ফ্রেশ হতে, ড্রেস করতে। নিচে নেমেছি, 4তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে এসেছি, গেট খুলেছি, গেট বন্ধ করেছি। তারপরে ওদের 3 জনকে ডেকেছি। 4র্থ নাম্বার হচ্ছে বাপ্পাদা। বাপ্পাদা বলছি, ইয়া কি পাচ্ছিস তুই, এখন 2:30টার সময় লোককে ডাকছিস তুই ঘুম থেকে? বাপ্পাদা আমি ঘড়ি দেখে এলাম, আমি ঘড়ি দেখে 4:30 বাজে। 4:30টায় আমি ঘুম থেকে উঠেছি। তারপরে যে 15 মিনিট আমার রেডি ফেডি হতে, ফ্রেশ হতে টাইম গেছে, তখন আরেকবার ঘড়ি যখন দেখলাম তখন 4:45। আমি বাপ্পাদা আমি ঘড়ি রেখে এসেছি, তোর বিকালবেলা 5টার সময় ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, তুই দেখিস নি, ভুল করে বন্ধ করে রেখে এসছিস, এই টাইমে কেউ বেরোয়? কোন পাগল আছে এই টাইমে বেরোয়? ঘর থেকে বেরিয়ে এসছিস একা একা। আর বাপ্পাদা আমার থেকে অনেকটা সিনিয়র, কাপড় কাচিবা জানে? আমি কাউকে ডাকিনি। অত যখন বকছে তখন আমার গাটা, ওই রূপমের বাড়ি থেকে যখন বেরোচ্ছিল তখন আমার গাটা চপচপ করে উঠেছে। আমি না তখন খুব আদো গলায় বাপ্পাদাকে বললাম, বাপ্পাদা আমার না খুব ভয় লাগছে, আমাকে একটু ঘর পর্যন্ত এগিয়ে দেবে? আর বাপ্পাদা খুব ডান পিটে ছেলে, ঠিক আছে চ আমি এগিয়ে দিচ্ছি, এখন একদম বেরোবি না, আমি সকালবেলা ডাকতে যাবো তোকে ঘর থেকে, তখন বেরোবি, সোজা ঘরে উঠে যাবি। এবার রাত্রিবেলা আমাদের কি হয়, কোয়ার্টারের যে কম্পাউন্ডের যে মেইন যে আমাদের স্টিয়ার কেসের যে লাইট গুলো না, সেটাও টোটালটা বন্ধ থাকে। ওটাই একটা সুইচে, নিচে একটা সুইচ মারলে সবকটা ফ্লোরের লাইট জ্বলে যাবে, আবার একটা সুইচ অফ করবে সবকটা লাইট বন্ধ হয়ে যাবে। রাত্রে তো বন্ধ লাইট। আমি না খুব ভয়ে ভয়ে বাপ্পাদার বাড়ি থেকে, বাপ্পাদা আমাকে হাত ধরে ধরে নিয়ে আসছে, এসে ছেড়েছে আমাকে গেটের সামনে, মানে কোনো রকম তালাটা খুলেছি। বাপ্পাদা আমাকে বলছে, তোর আমি না আস্তে আস্তে যা, আমি দাঁড়িয়ে আছি, তুই ওপরে উঠে হাত দেখাবি, তারপরে আমি যাবো। আচ্ছা, প্রস্তাব আমি কি বলবো, মানে সেদিনকে আমার এত ভয় লাগছে। আমি 1তলা থেকে 4তলায় উঠেছি বোধহয় 20 সেকেন্ডে, এত জোরে। আর পুরোনো দিনের ওই খারাপ সিঁড়ি, তুমি বোঝো তখন ইয়াং ফ্রেশ ব্লাড, সিগারেট বিড়ি কিছু খায় না, মানে আমি ওই 20 সেকেন্ডের মতো না দৌড়াতে দৌড়াতে উঠে বাপ্পাটাকে হাতটা দেখালাম, চলে গেলাম, দরজাটা বন্ধ করে কাউকে কিচ্ছু বলিনি, জামা কাপড় খুলে সোজা ঘুমিয়ে গেছে। সকালবেলা থেকে জ্বর, ভয় লেগে গেছে। তো তারপরে মা ঘরোয়া ট্রিটমেন্ট করেছে, আমি ঠিক হয়ে গেছি। এর 4-5 দিন পরের ঘটনা। এবার ঘটনাটা করছে আমার মায়ের সঙ্গে। আমি তো কাউকে কিচ্ছু জানাইনি। সেই আগের দিনে রাত্রিবেলা শ্যাডো দেখেছিলাম, ওটাও বলিনি, ওই ঘটনাটাও বলিনি। তখন তোরা ওই রাত্রিবেলা মানে গভীর নিদ্রাচ্ছন্ন, আমি কাউকে ঘুম থেকে তুলিনি, ডিপ স্লিপের হচ্ছে সবাই। আমি গেছি, কি হচ্ছে না হচ্ছে কাউকে কিছু বলি। তো বাপ্পাদা আমাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল। পরের দিন যথারীতি জ্বর আসার জন্য আমি যেতেও পারলাম না। বাপ্পাদা আমার ডাকতে এলো, আমি তখন খুব যেতে পারলাম না, বললাম শরীর ভালো লাগে না। বাপ্পাদা আমার মুখের দিকে তাকালো, বলে এটা হওয়ারই ছিল, বলে দিয়ে চলে গেল। বাপ্পাদা কোথায় কিছু বুঝতে পেরেছিল? ও কিছু বুঝতে পারলো, আমাকে বলেনি, যেহেতু অনেকটা সিনিয়র, তবে ভয়টাই, তবে এমনি ওই রাত্রিবেলা আমাকে হাত ধরে ছেড়ে দিয়ে গেছে, আমাকে কিছু বলে। তো এই 4-5 দিন পরে আমার মা খুব ভোরবেলায় উঠে ফুল তুলতে যেত। মা এবং আমাদের ঠিক নিচে, আমরা 4তলায় থাকতাম, আমাদের 3তলার বাঁ দিকের কোয়ার্টারে একজন মামি থাকতো, তার একটা ছেলে আছে, সে আমার বন্ধু, সমসাময়িক বন্ধু আর কি। ও আর আমি তখন সেম ক্লাসেই পড়তাম, আলাদা আলাদা স্কুলে। আর ওর মা আমার মাকে দিদি বলে ডাকতো, এবং দুজন একদম নিজের বোনের থেকে, আজও পর্যন্ত নিজের বোনের থেকেও বেশি ভালো রিলেশন, মানে সামনাসামনি সবাই, ওরা দিদি আর বোন ছাড়া কেউ কোনো কথা বলে না। এদের দুজনের না খুব ফুলের নেশা। আর আমাদের কোয়ার্টারে ধারে কাছে কিছু কিছু জায়গায় টগর ফুলের গাছ, শিউলি ফুলের গাছ, জবা ফুলের গাছ এরকম লাগানো থাকতো। এরা না ওই পুজোর খুব শখ ছিল এদের, তো ভোরবেলাটা গিয়ে ফুল তুলতে যেত। হঠাৎ করে মা একদিন সকালবেলা এরকম ঘুম থেকে উঠেছে,
এবার তখন বাজে প্রায় রাত্রি 3:30 পৌনে 4টে। মায়ের ঘুম ভেঙে গেছে। নর্মালি 5টা 5:30 লোকে ফুল তুলতে যায়, সূর্যের আলোটা প্রপার উঠে যায়, লোকে মর্নিং ওয়াকে বেরিয়ে যায়, লোকে হাঁটা চলা করছে, সবকিছু হচ্ছে, দোকানপাটও কিছু চায়ের দোকান ভোরবেলা খুলে যায়। তো সেরকম সময় ফুল তুলতে যায়। সেদিনকে মা 3:30 পৌনে 4টে ঘুম থেকে উঠে গেছে। মা দেখছে পুরো ডালিয়া মামি, মানে ওই মামিটার নাম ছিল ডালিয়া, ডালিয়া মামিকে মা দেখছে কোয়ার্টার থেকে, ব্যালকনি থেকে দেখছে। ডালিয়া মামি, মায়ের সাদা ফুল খুব পছন্দ, টগর ফুলের গাছ থেকে ফুল ফ্লেজেড ফুল তুলছে। আচ্ছা, ঠিক আছে, পুরো ডালিয়া মামি। আর মা মনে মনে গাল দিচ্ছে, হ্যাঁ আমাকে ডাকবো না, সব ফুলগুলো তুলে নিচ্ছে, এবার আসো গো, ওর থেকেই ফুল কেড়ে নিয়ে আজকে আমি পুজো করবো, সব ফুল তুলে নিয়ে আসা বার করছি। মা দেখছে, নাচছে না ঘর থেকে। এর মধ্যে আমার পেয়েছে টয়লেট, ওটা টয়লেট করছি, মাকে দেখছি ব্যালকনি থেকে না তন্ময় হয়ে দেখে যাচ্ছে, মানে পুরো ওই ফিগারটাকে দেখে যাচ্ছে। তো এর মধ্যে আমি মাকে বলেছি, মা তুই দাঁড়িয়েছো কেন, কটা বাজে, ঘুমাবে না, ঘুমিয়ে গেল। মা বলছে, দেখ না তোর মামি কিরকম শয়তান হয়ে গেছে, সব ফুলগুলো একা তুলে নিচ্ছে ওখান থেকে, আজকে আসুক ওর মাথা আমি ফাটাবো, ওই ফুল আমাকে দিয়ে না কি করে যায় আমি দেখছি, আমি যাই বলে ও আমাকে না জানিয়ে আজকে না ডেকে একা একা পুরো গাছ খালি করে দিচ্ছে, দেখ কত ফুল তুলছে। দাঁড়িয়ে আমি এত রাত্রে ফুল তুলতে গেছি, কি বলছো? বলছে দেখ ওই দেখ ফুল তুলছে, আমাকে আগুন দিয়ে দেখাচ্ছে, অথচ আমাকে যেটা দেখাচ্ছে কিছু দেখতে পাচ্ছি না, পুরো ব্ল্যাক, কিচ্ছু নেই, অ্যাজ ইট ইজ। মা দেখছে আমি ফুল তুলছে। আমার না তখন সেই আগের দিনের ভয়, তার আগের দিন ওটা দেখা, তার মধ্যে জ্বর নিয়ে কাটানো, আমার না মাথাটা না কিছুক্ষণের জন্য সব মিলিয়ে মিশে একাকার হয়ে গেল। আর আমি জানি না আমি কি শক্তি পেলাম, আমি মাকে হাতটা ধরে বললাম, তুমি আমার দিকে তাকাও দেখি। কেন, কি হয়েছে? আমি তাকাও না আমার দিকে। হাতটা ধরে মাকে টেনে নিয়ে ব্যালকনি থেকে টেনে নিয়ে এইদিকে এসো, তাকাও আমাকে। তাকিয়েছে, তুমি ডালিয়া রামকে দেখছো ফুল তুলছে? বলছে হ্যাঁ, ওই তো ফুল তুলছে, তোকে তো দেখালাম। আমি আমাকে বলতে পারছি না, আমার মুখ থেকে বেরোচ্ছে না যে ওখানে কেউ নেই, তুমি কাকে দেখছো। আমার মুখ থেকে বেরোচ্ছে না কথাটা, আমি নিজেও ভয় পেয়ে গেছি। আমার আচ্ছা ডালিয়া বামি যদি ফুল তুলতে যায় তাহলে গেটটা খোলা রাখবে তো? ডালিয়া বামি নিশ্চয়ই দরজা খুলেই বেরিয়েছে, তার মানে বাইরের কলাপসেবল গেট বা ওটা খোলা থাকবে। তুমি এসো আমার সঙ্গে। ঘরের মেন গেটটা খুলে, মানে আমাদের জাস্ট নিচের ফ্লোর, একটা স্টেপ ডাউন করবো, সিঁড়ি একটা স্টেপ ডাউন করলেই ডালিয়া মামি ফ্ল্যাট। আমি মাকে হাতটা ধরে রেখেছি, আমার নিজেরও তো ভয় লাগছে, এই নয় যে মাকে প্রোটেকশন দিচ্ছি, তা আমার তো নিজেরও ভয় লাগছে। যা হবে দুজনের একসঙ্গে হবে। আমি মায়ের হাতটাকে চেপে ধরে নিয়ে মাকে টেনে নিয়ে এলাম, নিয়ে এসে জাস্ট স্টেপটা ডাউন করে মা দেখাচ্ছি ডালিয়া মামির ঘরটা, গেট বন্ধ। মা বলছে মানে? চলো এবার। আবার টেনে নিয়ে এসেছি সিঁড়ি থেকে, এনে আগে গেটটাকে বন্ধ করে দিয়েছি, দরজা বন্ধ। এই সময় তোমার জ্বর চলছে, মানে কিছুদিন আগে? হ্যাঁ, তখন জ্বরটা হয়েছে, মানে হালকা জ্বর হয়েছে, মানে তার আগে যে জ্বরটা হয়েছে তখন ট্রিটমেন্টে রয়েছে। আনার ব্যালকনি থেকে দেখাও, আর কিচ্ছু নেই, কেউ কোথাও নেই। মা দেখছিল ফুলগুলো সব তুলে তুলে কেউ সাজির মধ্যে রাখছিল এবং ডালিয়া মামিই রাখছিল, এবং গাছের একটা পোর্শন পুরো খালি হয়ে যাচ্ছিল, মা এটাই দেখছিল। আচ্ছা, এইবার যখন আমি সেকেন্ড টাইম দেখাচ্ছি, গাছটা পুরো ফুলে, ডবল ফুলে পুরো সাদা হয়ে রয়েছে গাছটা, কেউ একটা ফুল তোলেনি, এবং ডালিয়া মামিও নেই। কটা বাজে তখন? রাতের তখন বাজে হচ্ছে রাত্রি 4টে বাজে। আচ্ছা, মা দেখছে 5:30টায় যে ঘটনাটা ঘটে সেটা মা দেখছে রাত্রি 4টের সময়। এবং খুব অদ্ভুত, আমি যেটা বলি ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে সেটা 3টে থেকে 4টের সময় নেগেটিভ এনার্জি বলো বা স্পিরিট বলো, যাই বলো, এই টাইমটা সব থেকে বেশি স্ট্রং থাকে, এরা যে কোনো কিছু করতে পারে এই টাইমটা। আর 4টে বেজে গেল মানে এবার
ওর কিন্তু চলে যাওয়ার সময় হয়ে গেল। মা দেখছে 4টে ঘড়িতে। এবার মা তখন মনে মনে যেই ওটা দেখেছে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে মা মনে মনে ঈশ্বর নাম জপ করছে, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম ইন্টার করছে, আর আমাকে জড়িয়ে ধরেছে, শক্ত করে জড়িয়ে ধরেছে আমাকে। মাও তখন ভয় পেয়ে গেছে। মা আসলে প্ল্যান করছিল আর কিছুক্ষণ দেখবো, না হলে আমি হেঁটে চলে যাবো। আর মা যদি সেদিন ওখান থেকে বেরিয়ে যেত, কেলেঙ্কারি হয়ে যেত, সেদিন কিচ্ছু করতে পারতাম না। কোথায় যেত, কি করতো, হয়তো নাও বেঁচে থাকতে পারতো। ভগবানের অশেষ দয়া যে মা সেদিনকে বেরোয়, মানে আমাকে ভগবান কোন রকম ভাবে পাঠিয়ে দিয়েছে প্রোটেক্ট করার জন্য। এই ঘটনাটা যখন ঘটে তখন মা খুব ভয় পেয়ে যায়। সেদিনকে মা রাত্রে ঘুমাতে পারে। বাবাও ঘুম থেকে উঠে পড়লো। মাকে নিয়ে গেলাম, বাবার পাশে মা ঘুমাতো, মাকে নিয়ে গেলাম। মা বললো তুই এখানেই বস পাশে, তোকে আজকে ওখানে যেতে হবে না, তুই এখানে পাশে বস, নাহলে এখানে ঘুমা, আমি জেগে আছি। আর মা কন্টিনিউয়াসলি হরিনাম জপ করছে, কন্টিনিউয়াসলি হরিনাম জপ করছে। বাবা ঘুম থেকে উঠে পড়লো, কি হয়েছে তোমার? মা বলছে কালকে সকালে বলবো। তো জেনারেলি 4টে বেজে গেছে, আর সেই সময় সমস্ত হচ্ছে। ওই মধ্যেই সবার ঘুম টুম গেল চটকে। পরের দিন রিকনফার্ম করার জন্য সকালবেলা মামি নিজে এসছে মাকে ডাকতে, দিদি চ ফুল তুলতে যাবো। মা মামি যে বলছে আমি আর যাবো না, কোনো দিন যাবো না আমি ফুল তুলতে। বলছে কেন রে, কি হয়েছে? বলছে তুইও যাবি না, তোকেও বারণ করলাম যাবি না, পয়সা বেশি লাগুক, ফুল আলাদা বলে দেবো, ওরা ফুল দিয়ে যাবে বাড়িতে, তুই যাবি না, আমিও যাবো না। মা বলছে কেন, কি হয়েছে? মামি বলছে কেন, কি হয়েছে দিদি? বলছে কালকে রাত্রিবেলা তুই ফুল তুলতে গেছিলি? তুই পাগল নাকি? আমি রাত্রিরে গেলে আমি তো তোকে তাহলে এখন ডাকতে আসতাম। বলছে ওই জন্যই তোকে বারণ করছে। আমি কালকে রাত্রিবেলা পরিষ্কার দেখেছি ওই টগর গাছটা থেকে তুই রাত্রিবেলা পুরো ফুল তুলে খালি করছিস। আমি ভাবছি তুই তাড়াতাড়ি আমাকে না জানিয়ে চলে গেছিস। আমার কথা বলছে, আমার নাম ধরে আমার কথা বলছে। বলছে ওকে যখন আমি করলাম ও নিজে আমাকে তোর ঘর দেখালো, ঘরটা বন্ধ করে এসে দেখলাম কেউ নেই। অ্যাকচুয়ালি রেল লাইনে প্রচুর অপমৃত্যু ঘটে, তো এরা কেউ না কেউ কোনো না কোনো হাতছানি দিয়ে অন্য দেহ ধারণ করতে চায়। আচ্ছা, কারণ এরা যতক্ষণ সূক্ষ্ম দেহে বিরাজ করছে ততক্ষণ এদের পাওয়ার অতটা থাকে না, বা থাকলেও সেটা ইনভিজিবল ওয়েতে থাকে। কিন্তু এদের আহারটা এরা নিতে পারে না। আহারটা ওরা তখনই নিতে পারে যখন কোনো দেহ পায়, এবং সেই দেহটার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাতছানি দেয় এরা। মানে এই যে নিশির ডাক, নিশি ডাকলে কি হয়? নিশির ডাকবে, তোমার নাম ধরে ডাকলো, একবার ডাকলো সাড়া দিলে না, দুবার ডাকলো সাড়া দিলে না, তিনবার ডাকলো সাড়া দিলে না, চতুর্থবার যদি ডাকে তখন তুমি সাড়া দাও, তাহলেও কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। তিনবার প্রথম বা তিনবারের ভেতরে যদি কোনো একবারে তুমি সাড়া দিয়ে দাও তাহলে কিন্তু তোমার চরম ক্ষতি করবে। এটাকে বলে নিশির ডাক। আর একটা হচ্ছে নিশির হাতছানি। এটাকে তোমাকে আগে কোনো না কোনো মাইন্ডে তোমাকে পার করে আনতে পারবে, তারপরে ও তোমাকে ওর মতন প্লে করবে, করতে করতে তোমাকে এমন জায়গায় নিয়ে চলে যাবে যেখান থেকে তোমার ফিরে আসাটা দুষ্কর হয়ে যাবে। এক্স্যাক্টলি যেটা সেদিনকে আমার হতে পারত রাত্রিবেলা, যে রাত্রিরে আমি বেরিয়ে গেছিলাম দুটোর আগে। হ্যাঁ, কারণ মানে তুমি কিন্তু ঘর থেকে বেরিয়েই গেছিলে। হ্যাঁ, আমি পুরো বেরিয়ে গেছিলাম, এবং ভগবানের অশেষ দয়া যে আমার মাইন্ডটা তখন স্টেবল ছিল, এটার পরে আমি ওটা করবো, ওটার পরে ওর কাছে যাবো, তারপরে এটা করবো। আজকে যদি আমি সবটা এই এত কিছু জানার পরে আজকে যদি এই জিনিসটা আমার কাছে ঘটতো না, আমি কিন্তু নার্সটাকে রাখতে পারতাম। কেন বলতো? যেহেতু আমি জিনিসটা জানি, আমার ভয়টা আগেই লেগে যেত। এক্স্যাক্টলি। এবং ভয়টা আমি পেয়ে গেলে আমাকে সামলানো মুশকিল হয়ে যেত, যেহেতু তখন আমি এইসবগুলো জানি না, বাচ্চা ছেলে, তার জন্য আমাকে কবজাটা করতে পারে। কোনো ফিগার তো আমার সঙ্গে ছিল না যেটা দেখে আমি ভয় পাবো, কোনো হন্টেড চিন্তা, কিছু অ্যাক্টিভিটি, সেইগুলো আমার সঙ্গে কিছু ঘটেনি। আমাকে টেনে বার করে নেওয়া হয়েছে ঘর থেকে। তারপরে যদি সেগুলোকে বাপ্পা দেওয়াটা রেসপন্স করতো, তারপরে আরো যে ভেতরে আমি যেতাম সেখানে আমি ক্ষতি হয়ে যেতাম। মানে
মানে বিষয়টা কি বলতো, প্রকাণ্ড তেঁতুল গাছ আছে, হুম হুম তেঁতুল গাছ, আর তারপরে একটা নিম গাছ আছে, তার ভেতরেও আমার কিছু বন্ধু বান্ধব থাকে, ওর ভেতর থেকে কোয়ার্টারে যেতে হয় অন্য কোয়ার্টার বলে। বিষয়টা এটা হয়েছে, তুমি রেলওয়ে লাইনের ওপর একটা কালো ছায়া মূর্তিকে দেখতে পেয়েছো, হাত তালি দিচ্ছে, কয়েক সেকেন্ড গ্যাপে গ্যাপে তার মাথাটা দেখা যাচ্ছে। এই জিনিসটা দেখেই আমার মানে, বা এই জিনিসটার ব্যাপারে শুনি আমার কিরকম একটা শিহরণ যাচ্ছে। বা ওটা আমার শুরু, এবং আমি এবার তোমাকে বলি, যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে, পরে ছোটবেলায় যখন মামির সঙ্গে সবকিছু হয়, আর আমার যত জ্বর, তখন আমি স্কুলেও যাচ্ছি না, তো আমি না ওই মানে স্কুলে কোথাও সেই সময় ছুটি চলছিল, একটা কিছু একটা হবে, কিছু একটা ছুটিও চলছিল সেই সময়তে। আমার মোট কথা আমার স্কুলে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। আমি পরের দিন তো বেলার দিকে আমি মাকে ঘটনাটা বলি যে মা, মানে আমি যে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে ওটা বলিনি, তাহলে আরো প্যানিক হয়ে যেত, খুব বকাবকি করতো আমাকে। আমি এই ঘর থেকে যেটা দেখেছিলাম লাইনে হাততালি দিচ্ছিল, ওটা আমি মাকে বলি। মা বলে, আর এরপর থেকে কোনোদিন টয়লেটে উঠলে আমাকে ডেকে তারপরে একটা উঠবি না, আর ভুল ভবিষ্যৎ তুই তো কথা শুনিস না, ভুল ভবিষ্যতে যদি উঠেও পড়িস লাইনের দিকে তাকাবি না। আমি মাকে বলেছিলাম যে ওমা, তাহলে ওটা আমি সেদিনকে কি দেখেছিলাম, তাতে মায়ের যেটা ডেফিনিশন, বা আমাকে মা যেটা ডিফাইন করেছিল ম্যাটারটাকে, আমাকে মা বলেছিল ওটাকে বলে স্কন্দ কাটা। কারণ স্কন্দ কাটাটা কি জিনিস খায় না মাথায় আমাদের না, স্কন্দ কাটা হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি নেগেটিভ স্পিরিট, যারা কিনা রেলে কাটা করে মুন্ডু আলাদা হয়ে যায়। আচ্ছা, ধরটা থেকে মুন্ডু আলাদা হয়ে যায়। বলছে এই ধরনের যে নেগেটিভ স্পিরিট গুলো, সেই স্পিরিট গুলো ওরা এইভাবে, ওরা ওই সাউন্ডের ভাইব্রেশনে কাজ করে। আচ্ছা, মানে ওরা যে পেছনের যে হাতটা তালি দিচ্ছে না, বলছে তুই হয়তো দেখে তোর ওটা মনে হচ্ছে ছোট, কিন্তু সামনে গেলে ওটা অনেকটা বড়, তালিটা বাজছে, এবং ও তালির মাঝখানে যাকে পেয়ে যাবে তার জীবন শেষ। ছোটবেলায় এই স্কন্দ কাটার ব্যাপারে কিন্তু অনেকবারই শুনেছি, বা অনেক কিছু ইয়ে করেছে। ব্যাপারটা মানে অনেক কার্টুনে দেখা যেত যে গলা চিরে রক্ত বেরোচ্ছে, ফিনকি দিয়ে রক্ত পড়ছে। হয়তো ব্যাপারটা সেরকম নয়, ঠিক আছে, কারণ আমরা যদি ডিটেলসে দেখি, মাথাটা কাটা পড়ে গেছে, কনসিয়াসনেস নেই, শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, হয়তো ওরকম ভাবেই হাততালি দিয়ে দিয়ে নিজের পথটাকে করে ডিটারমাইন করে বা কিছু করে। এবার বিষয়টা হচ্ছে যে লোকজন ভাবে এই যে স্পন্দকটা, মামদভূত, মমদূত, এইসব আদৌ আছে কি নেই, কিন্তু বিষয়টা হচ্ছে এরা যদি নাই থাকতো তাহলে এদেরকে নিয়ে কথাবার্তাই হতো না। স্পন্দকাটার যদি এক্সিস্টেন্স না থাকতো, ঠিক আছে, তাহলে কেউ ভাবতোটা কেন যে স্পন্দকাটা বলে কেউ কিছু আছে, সেটাকে বলবো। এতদিন বাদে মানে তন্ত্র মতে বলো বা বিভিন্ন লোকজনের সঙ্গে কথাবার্তা বলে বা আলোচনা করে বা যেটুকুনি ইউটিউব বা গুগল সার্চ জেনেছি, হিন্দু মাইথোলজি অনুযায়ী যেরকম আমাদের 33 কোটি দেবদেবী আমরা নিজেরাও নাম জানি না, সেরকম একটা নেগেটিভ স্পিরিটের যে ক্যাটাগরি, সেটা আমাদের হিন্দু মাইথোলজি ওয়াইজ সব থেকে বেশি। বিভিন্ন রকম নামে এরা ছড়িয়ে রয়েছে, টাকিন, যোগিনী, স্কন্দকাটা, ব্রহ্মদত্ত, শাকচুন্নি, চুড়েল, প্রেতনি, বিভিন্ন নামে আছে, ঠিক আছে, প্রেত, পিশাচ, ঠিক আছে। যখন তুমি এই মানে মহামানন্দের দিকে চলে যাবে, তখন ওদের কাছে জিন, জিন এইরকম। তো প্রত্যেকটা একটা ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরিটা লিস্টটা আমাদের হচ্ছে হিন্দু ধর্মে সব থেকে বেশি। কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে আমরা কিছু লোক মানি, কিছু লোক মানি না। আর আরো বড় কথা হচ্ছে যে মানে তার জন্য এক্সিস্ট করে, যে মানে না তার জন্য এক্সিস্ট করে। মানে এই ওর এক্সিস্টেন্স আছে। এই যে পডকাস্টটা, ঠিক আছে, এই পডকাস্ট থেকে আমরা কিন্তু কাউকে এটা বলতে চাইছি না যে বিশ্বাস করুন
বিশ্বাস করবেন না এইসব না। বিশ্বাস করা না করা তাদের ব্যক্তিগত ধারণা। এক্স্যাক্টলি, এটা আমার ওপিনিয়ন, আমি দিলাম, আমি ফিল করেছি। আমি তোমাকে কি বললাম গল্পটার মাঝখানে, যে আমি যদি সেই দিনকে এই জিনিসটা এত ডিটেলে জানতাম তাহলে আমি কখন মরে যেতাম, ওখানে হার্ট অ্যাটাক হয়ে মরে যেতাম। কারণ ভয় মানুষকে গ্রাস করে, আমি তখনই মরে যেতাম। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই কল রেকর্ডিংটা বা হরর পডকাস্টটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। কিউরিওফাইড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। এবং হ্যাঁ, এরকম আরও কল রেকর্ডিংস শুনতে স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।